কল্পনা করুন, আপনি একটি আইসবার্গ দেখছেন। পানির ওপরে যতটুকু দেখা যায় সেটা পুরো বরফখণ্ডের সামান্য একটা অংশ মাত্র। ইন্টারনেটও ঠিক তেমনই। আমরা প্রতিদিন যা ব্যবহার করি, গুগল, ফেসবুক, ইউটিউব, তা পুরো ইন্টারনেটের মাত্র 4%। বাকি 96% লুকিয়ে আছে সাধারণ চোখের আড়ালে, গভীর অন্ধকারে। আজকের ভিডিওতে আমরা সেই জগতেই ঢুকবো যাকে বলা হয় ডার্ক ওয়েব। কিন্তু সাবধান, এই যাত্রা যতটা রোমাঞ্চকর ততটাই বিপজ্জনক। চলুন প্রথমে বুঝি ইন্টারনেট আসলে কিভাবে বিভক্ত। সারফেস ওয়েব হলো সেই অংশ যা আমরা প্রতিদিন ব্যবহার করি। গুগলে সার্চ করলে যা দেখা যায়, ওয়েবসাইট, ব্লগ, নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া, সব এখানেই। এটা পুরো ইন্টারনেটের মাত্র 4 থেকে 5%। ডিপ ওয়েব হলো তার চেয়ে অনেক বড় অংশ, প্রায় 90%-এরও বেশি। এখানে থাকে আপনার ইমেইল ইনবক্স, ব্যাংক অ্যাকাউন্টের ভিতরের তথ্য, ক্লাউড স্টোরেজ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ডেটাবেস, এছাড়া সরকারি রেকর্ড। এগুলো লগ ইন ছাড়া অ্যাক্সেস করা যায় না, কিন্তু এতে কোনো অবৈধতা নেই। আপনি নিজেও প্রতিদিন ডিপ ওয়েব ব্যবহার করছেন না জেনেই। ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের একটা ছোট্ট, বিশেষভাবে এনক্রিপ্টেড অংশ। এখানে প্রবেশ করতে হলে বিশেষ সফটওয়্যার লাগে। সবচেয়ে পরিচিত সফটওয়্যার হলো টর ব্রাউজার। এই অংশটাই সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত। একটা মজার তথ্য দিই, ডার্ক ওয়েব প্রযুক্তি আসলে তৈরি হয়েছিল কোনো অপরাধীর হাতে নয়, বরং নৌবাহিনীর গবেষকদের হাতে। 1990-এর দশকে এর নাম দ্য অনিয়ন রাউটার, সংক্ষেপে টর। উদ্দেশ্য ছিল গোয়েন্দা এজেন্ট ও সরকারি যোগাযোগ নিরাপদ ও ট্র্যাক রাখা। এটা কাজ করে অনিয়ন রাউটিং নামের একটা পদ্ধতিতে, যেখানে আপনার ডেটা একাধিক স্তরে এনক্রিপ্টেড হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের র্যান্ডম সার্ভার ঘুরে গন্তব্যে পৌঁছায়, ঠিক পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে। এতে করে কে কোথা থেকে কি পাঠাচ্ছে তা ট্র্যাক করা কঠিন হয়ে যায়। 2002 সালে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, মূলত মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের সহায়তার জন্য। অনেকেই মনে করেন ডার্ক ওয়েব মানেই অপরাধ, কিন্তু বাস্তবতা আরও জটিল। বিশ্বের বিভিন্ন স্বৈরাচারী শাসন ব্যবস্থায় থাকা সাংবাদিকরা গোপনে তথ্য আদান প্রদান করতে ডার্ক ওয়েব ব্যবহার করেন। এমনকি নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসির মতো প্রতিষ্ঠানেরও ডার্ক ওয়েব সংস্করণ আছে, যাতে সেন্সরশিপ থাকা দেশের মানুষও সংবাদ পড়তে পারে। যেসব দেশে সরকার ইন্টারনেট নজরদারি করে, সেখানে অ্যাক্টিভিস্টরা নিরাপদে যোগাযোগ করতে এই প্রযুক্তি ব্যবহার করেন। অনেকে শুধু নিজের অনলাইন গোপনীয়তা রক্ষার জন্যও টর ব্যবহার করেন। তবে দুঃখজনকভাবে এই অ্যানোনিমিটির সুযোগ নিয়ে ডার্ক ওয়েবের একটা বড় অংশ ব্যবহৃত হয় অপরাধমূলক কাজে। অবৈধ পণ্যের কালোবাজার, সাইবার অপরাধী চক্র, হ্যাকিং ফোরাম, চুরি হওয়া ডেটা কেনাবেচা, বিভিন্ন ধরনের প্রতারণা ও স্ক্যাম নেটওয়ার্ক। 2013 সালে সিল্ক রোড নামের একটা কুখ্যাত ডার্ক ওয়েব মার্কেট প্লেস এফবিআই বন্ধ করে দেয়। এটা ছিল ইতিহাসের অন্যতম বড় সাইবার অপরাধ তদন্ত। এর প্রতিষ্ঠাতা রস উইলব্রিট পরে যাবজ্জীবন কারাদণ্ড পান। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, ডার্ক ওয়েবে প্রবেশ করা নিজে থেকে বেআইনি নয়, কিন্তু এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বহু সাইট আপনার ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করার চেষ্টা করে। বেশিরভাগ মার্কেট প্লেস আসলে ভুয়া, মানুষের টাকা হাতিয়ে নেওয়াই এদের উদ্দেশ্য। অজান্তেও কোনো অবৈধ ওয়েবসাইটে গেলে আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা থাকে। অনেক দেশের গোয়েন্দা সংস্থা ডার্ক ওয়েবসাইট মনিটর করে, তাই সম্পূর্ণ অ্যানোনিমিটির নিশ্চয়তা নেই। তাহলে ডার্ক ওয়েব কি ভালো নাকি খারাপ? সত্যি বলতে এটা শুধুই একটা প্রযুক্তি। ছুরি দিয়ে যেমন রান্না করা যায়, তেমনই অপরাধও করা যায়। প্রযুক্তিটা নিরপেক্ষ, ব্যবহারকারীর উদ্দেশ্যই একে ভালো বা মন্দ বানায়। আমরা দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি, কৌতূহলবশত ডার্ক ওয়েবে প্রবেশ করার চেষ্টা করবেন না, কারণ একটা ভুল ক্লিকই আপনাকে বড় বিপদে ফেলতে পারে। তো এই ছিল ইন্টারনেটের সবচেয়ে রহস্যময় জগৎ নিয়ে আজকের বিশ্লেষণ। আপনার কি মনে হয়, ডার্ক ওয়েব কি ইন্টারনেটের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল চাপুন, কারণ সামনে আরও এমন রহস্যময় টপিক নিয়ে আসছি।